অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে আদিত্য এবং সুদীপার মহামিলন পর্ব। হ্যাঁ বন্ধুরা, আদিত্য এবং সুদীপার মহামিলন পর্ব। হাসপাতালে যখনই ছিল তারা একে অপরের মুখোমুখি, তখনই কিন্তু সুদীপা ঢলে পড়ে আদিত্যের বুকে এবং দুজন দুজনের মধ্যে হারিয়ে চলে যেতে থাকে। আর এরই পরবর্তী মুহূর্তে আমরা অন্যান্য অনেক বিষয়গুলো উপস্থাপন করব তোমাদের সামনে। সো চলো শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। তো আজকের পর্বে আমরা দেখতে চলেছি যে আদিত্য যখন একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে ধরে রয়েছে এবং তার মনের খাতায় মনের পাতায় একটাই কথা বেঁচে আছে, স্যার আদিত্য, স্যার সুন্দর কিন্তু বেঁচে আছে। এই চিন্তাভাবনার মধ্যে যখনই রয়েছে, বড় মায়ের দিক থেকে এত কথাবার্তা বলছে, এত ডাকাডাকি করছে, কিন্তু আদিত্য কোনো মতেই সেদিকে কর্ণপাত করছে না। তখন সেখানে আদিত্যের বাবা বলতে লাগে, আমার ছেলেটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে, একটা মানুষ যে ডাকছে সে কোনো সাড়া শব্দ না দিয়ে ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সেখানে কিন্তু দেখতে পাচ্ছি পরমা বলতে লাগে, আমি এখানে থাকবো। তখন সেখানে অভ্র চলে আসার বলতে লাগে, না না পরমা, তোমার এখানে থাকা চলবে না, তোমাকে এখান থেকেই বাড়িতে নিয়ে যাব। তখন পরমা মনে মনে ভাবতে লাগে, তাহলে অভ্র আবার আমাকে ভুল বুঝলো। তখন পরমা অভ্র বলতে লাগে যে আমি কোনো মতেই কিন্তু আদিত্যের এবং সুদীপার মাঝখানে কিন্তু তোমাকে থাকতে দেব না। তখন সেখানে আবারও পরমা মনে মনে ভাবতে লাগে, আদিত্য, অভ্র, তুমি আমাকে আবারও ভুল বুঝলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু রয়েছে সুদীপা বসে রয়েছে এবং সে অবাক দৃষ্টিতে নির্বাক চলচ্চিত্রের মতো বসে রয়েছে। তখন সেখানে আদিত্য চলে আসে আর বলতে লাগে, এই নাও কিছু জামা কাপড় এনেছি, এগুলো কিন্তু চেঞ্জ করে নাও, তোমার গায়ে অনেক রক্ত টক্ত লেগে গিয়েছিল। কিন্তু সুদীপা বলতে লাগে, আমার সেটার কোনো প্রয়োজন নেই। কিন্তু আদিত্য বলতে লাগে, সেটা আমি জানি তুমি কারোর প্রয়োজন কারোর কাছ থেকে মেটাতে চাও না, সেক্ষেত্রে আমি তোমাকে বলছি আমি নিয়ে এসেছি, এখন যাও, তুমি যাও, চেঞ্জটা করেছো, তাহলে তোমার মন টনগুলো ভালো লাগবে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনি বাড়ি যাবেন না? তখন আদিত্য বলতে লাগে, আগে আপনি যান, গিয়ে চেঞ্জ করে আসুন, তারপরে গিয়ে কথা হবে। তখন সুদীপা একেবারে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে সেখান থেকে চলে যায় জামা কাপড়টা চেঞ্জ করার জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিন্তু রয়েছে অভ্র এবং পরমা, তারা দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে রয়েছে এবং সেখানে পরমা বারবার বলছে, অভ্র তুমি কেন আমাকে বারবার দোষারোপ করছো, আমাকে আবারও ভুল বুঝছো, আমাকে আবারও ভুল বুঝলে তুমি, আমাকেই সবসময় শুনতে হবে সমস্ত কিছুর জন্য। তখন অভ্র বলতে লাগলো, দেখো পরমা, তোমার সঙ্গে আমার কোনো কথা বলার নেই, আর আমি কথা শুনতেও চাই না, কথা বলতেও চাই না, আমার কোনো কথা বলার নেই। তবে তোমাকে একটা কথা বলে দিই, ওদের দুজনের মাঝখানে কিন্তু কখনোই তুমি যাবে না। তখন সেখানে অভ্র অভ্র সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলে তখন সেখানে পরমা আবার গিয়ে বলতে লাগে, অভ্র, তোমার যা যা বলার আছে তুমি আমাকে বলে দাও না, আমাকে সবই বলে দাও। তখন অভ্র বলতে লাগে, দেখো এমন কথা বলবো যেটা তোমার গায়ে লাগবে, যেটা তুমি সহ্য করতে পারবে না, তাই আমি তোমাকে কোনো কথা বলতে চাচ্ছি না, তুমি এখানে শুয়ে পড়ো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই বলে অভ্র একেবারে বিভিন্ন রকমভাবে থ্রেট করে পরমাকে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। তখনই আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে পরমার বাবা মা তারা কিন্তু বসে রয়েছে এবং মনের খাতায় মনের পাতায় কিন্তু অন্য একটা জগতে হারিয়ে চলে যেতে শুরু করেছে। হঠাৎ করে কিন্তু সেখানে পরমা ফোন করে আর পরমা ফোন করে বলতে লাগে, পাপা, মাম্মা, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল, আমার কিছু টাকা লাগবে, আমাদের কি টাকা দিতে পারবে? তখন সেখানে ওরা বলতে লাগে, কেন মা, কি রে, কিসের জন্য টাকাটা লাগবে? তখন সেখানে পরমা বলতে লাগে, এই দোষ যখন আমি করেছি, ওই মহিলাটা যখন আমার জন্য এত সমস্যার মধ্যে পড়েছে, অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেক্ষেত্রে টাকা আমি সব মিটিয়ে দেবো, তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও, আমার পাশে থেকো, বাবা মা আমার পাশে থেকো, আমার পাশে থেকো। তখন সেখানে এই বলে কিন্তু পরমা ফোনটা কেটে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সুদীপা কিন্তু একেবারে এসে বসে রয়েছে চেয়ারে এবং সে চেয়ারে বসে থাকা অবস্থাতে কিন্তু বারবার কিন্তু তার আপনজনের কথা মনে করতে লাগে, মনের খাতায় আওড়াতে লাগে, মনের খাতায় ভাসাতে লাগে যে ওই মহিলাটির সঙ্গে আমার কিন্তু অন্য একটা যোগসূত্র রয়েছে। সেই যোগসূত্র সুদীপা কোনো মতেই কিন্তু চিনতে পারছে না, ও যে তার মা, সেই বিষয়টা কিন্তু তার মনের খাতায় আসছে না, কিন্তু বারবার ওই মহিলার কথা সুদীপা মনে করছে এবং হঠাৎ করে কিন্তু সে ঘুমের ঘোরে ঢলে পড়তে শুরু করেছে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আদিত্য বিষয়টাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করছে যে সুদীপা কিন্তু একেবারে মনমরা হয়ে রয়েছে এবং সে ঘুমের কোলে ঢলে পড়ছে, বারবার কিন্তু কাঁধটা এদিকে হেলিয়ে দিচ্ছে, ওদিকে হেলিয়ে দিচ্ছে, মানে ঘুম পেলে যেরকম হয় আর কি। তখনই হঠাৎ করে যখন সুদীপা কাঁধটা হেলিয়ে দিয়ে পড়ে যাওয়ার উপক্রম করে চেয়ারে বসে, তখন সেখানে আদিত্য এসে তার কাঁধটাকে ধরে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুদীপাকে আজকে এত সুন্দর লাগছে, এত বিউটিফুল লাগছে, সেটার বলার অপেক্ষা রাখে না। আদিত্য একদম মুগ্ধ হয়ে গেছে, সে যেন ভালোবাসার নতুন বাঁধনে আবারও আবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে আদিত্য তার পাশে বসে পড়ে যেই না আবারও মনের খাতায় মনের পাতায় সুদীপার প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি ভাবতে শুরু করে দেয়, সুদীপার প্রতি ভালোবাসার একটা আন্তরিকতা ভাবতে শুরু করে দেয়। এমন সময় সুদীপা আস্তে আস্তে করে ঘুমের কোলে ঢলে পড়তে প্রথমে তার কাঁধে মাথা রাখে, তারপর আস্তে আস্তে সুদীপা একেবারে আদিত্যের বুকের মধ্যে মাথা রেখে চিরন্তন ঘুমে হারিয়ে যেতে শুরু করে। আর এই মুহূর্তটা দেখে এত সুন্দর লাগছে যে কি বলার অপেক্ষা রাখে না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরমা আগের দিন রাত্রেই বলেছিল অভ্রকে যে তুমি আমাকে
সকালবেলা হলেই আমাকে একটু হাসপাতালে নিয়ে যেও। তো পরমা যথারীতি হাসপাতালে চলে এসে সকাল হয়েছে, কিন্তু এদিকে কিন্তু আদিত্য এবং সুদীপার ঘুম ভাঙেনি। পরমা আস্তে আস্তে এসেছে আর পরমার সামনে পড়ে যায়। তারা দুজন দুজনের মধ্যে মিলেমিশে একাকার হয়ে রয়েছে। সুদীপ এবং আদিত্যের এই যে রোমহর্ষক রোমাঞ্চকর মুহূর্ত দেখে পরমা মনে মনে ভাবতে লাগে, এরা এত সুন্দর রয়েছে, এত কাছাকাছি রয়েছে, আমাকে এসে সেই এটাই দেখতে হলো। এরা তো খুব সুখে রয়েছে, শান্তিতে রয়েছে। পিছনে দেখতে পাচ্ছি আমরা অভ্র চলে আসে এবং অভ্র এসে এই বিষয়টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখে সে মনে মনে ভাবতে লাগে, বাহ, এরা দুজন তাহলে অনেকটা কাছাকাছি চলে এসেছে। যাক, এই মহিলাটাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। এই মহিলাটির জন্য সুদীপ এবং আদিত্য আবারও অনেকটা কাছাকাছি চলে এসেছে। এই বলে কিন্তু আদিত্যের অভ্রের মুখে প্রচণ্ড রকমের একটা সুন্দর শান্তির হাসি ফুটে ওঠে। হঠাৎ করে সেখানে ডাক্তার চলে এসে বলতে লাগে, বাড়ি কেউ আছে, বাড়ি কেউ আছে। তখন সেখানে সুদীপা এবং সবাই মিলে কিন্তু ধর্ম করে উঠে দাঁড়ায় আর সামনের দিকে এগিয়ে এসে অভ্র বলতে লাগে, কি ব্যাপার, কি হয়েছে, পেশেন্টের অবস্থা কেমন রয়েছে? তখন সেখানে ওই মানুষটি বলতে লাগে, মানে ডাক্তার বলতে লাগে, দেখুন পেশেন্টের অবস্থা পুরোপুরি ঠিক হয়ে গেছে, পেশেন্ট কিন্তু এখন আপাতত সুস্থ আছে। আমরা সেভাবে কিন্তু মেন্টাল অ্যাবিলিটির জন্য অনেক কিছু ওষুধ টষুধ দিয়েছি, মস্তিষ্কের স্মৃতি দ্রুত ফিরে আসবে, কোনো সমস্যা নেই। ওনাকে কিন্তু একটু বাড়ি নিয়ে যেতে হবে, সমস্ত বিষয়গুলো আপনাদের মেনটেন করতে হবে, আপনাদের আপনজনের কাছে কিন্তু রেখে দিতে হবে। তখন সেখানে অভ্র বলতে লাগে, অভ্র না, এটা বলেছিল আদিত্য। আদিত্য বলেছিল যে ওনার তো কোনো আপনজন নেই। কিন্তু ডাক্তার বলতে লাগে, দেখুন আপনজন থাক না থাক, আপনার নিজেদের মধ্যে আলোচনা করে নেন, আলোচনা করে নেওয়ার পরবর্তী মুহূর্তে কি হয় না সেটা আপনারা ব্যবস্থা করবেন। সেখানে সুদীপাও কিন্তু মুখটা খোলার বলতে লাগে, হ্যাঁ সত্যি তো ওনার তো কোনো আপনজন নেই, সেক্ষেত্রে আমরা কি করবো? তখন ডাক্তার বলে, দেখুন এখানে যখন আছেন এখানে তো ট্রিটমেন্টে থাকবেন, এখানে সেফ থাকবেন, পরবর্তী মুহূর্তে দরকার হয় অন্য কোনো জায়গায় অন্য কোনো হোমে টোমে পাঠিয়ে দেওয়া হবে। এই বলে কিন্তু তারা আলোচনার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে এসছে পরমার বাবা মা, এবং তারা এসে বলতে লাগে, ঠিক আছে যা হবার হবে, আমরা আপাতত যাই পেশেন্টের কাছে, যাই পেশেন্টটা দেখে আসি। তখন ডাক্তার বলে, ঠিক আছে আপনারা পেশেন্টটা দেখে আসুন। এদিকে পেশেন্টের কাছে যেই না সুদীপা চলে এসে, পরমা চলে এসছে, তখনই কিন্তু সুদীপার হাতটা চেপে ধরে পেশেন্ট মানে রূপা প্রচণ্ড রকমের আর্তনাদ করতে লাগে, মা মা তুমি রূপাকে বাই নিয়ে চলো, মা মা তোমার রূপাকে বাই নিয়ে চলো, তোমার রূপা অনেকদিন খায়নি, মা তোমার রূপা অনেকদিন খায়নি। মানে আমরা জানতাম ছোট্ট রূপা, সে কি আর নিজের নাম ধরে বলতো, বারবার বারবার কিন্তু ছোট্ট রূপা নিজের নাম ধরে ধরে বলতো, রূপা এই কাজটা করতে পারবে না, রূপা এটা করতে পারবে না। তোমরা নিশ্চয়ই জানো, অনুরাগের ছোঁয়ার প্রেমিক যারা, তারা নিশ্চয়ই জানো যে রূপা নিজের নাম ধরে কথা বলে। তো রূপা বারবার একই কথা বলছে, কিন্তু সুদীপার মনের খাতায় মনের পাতায় কিচ্ছু ভাঁড়াতে শুরু করে, মানে কিচ্ছু ভাসতে না, মানে কি বুঝতে পারছে না যে এই মানুষটা কেন এরকম করছে। এদিকে পরমা এসে কিন্তু প্রচণ্ড রকমের আকুতি মিনতি করতে লাগে, এই মানুষটাকে দেখে কেন এত কষ্ট হচ্ছে আমার, এত যন্ত্রণা হচ্ছে, চোখের পানি কেন ফেটে বেরোচ্ছে, সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। তখন সে সুদীপা বলতে লাগে, আপনি আমার কে হন আমি জানি না, তবে আপনার হাতটা আমি কোনোদিন ছাড়বো না। মানে সুদীপা একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে গেলেই কিন্তু ওই মানে রূপা আবারও কিন্তু সুদীপার হাতটা টেনে ধরে। তখন সুদীপা একটা আপন অনুভূতি লক্ষ্য করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরমার বাবা মা উপস্থিত হয়েছে। তখন সেখানে পরমা বলতে লাগে যে, সুদীপা তুমি তো বাড়িতে নিয়ে যাবে বলছো, যেখানে তোমারই নিজের কোনো জায়গা হচ্ছে না, সেখানে গিয়ে ওনাকে কোথায় রাখবে? এমন সময় যখন পরমার বাবা মা চলে এসে, তখন পরমা একটা বড় মুখ করে বলে যে, ঠিক আছে তাহলে এই কটা দিন তাহলে এক কাজ করো, সুদীপা তুমি আর ওই মহিলা মানে উনি আমাদের বাড়িতে থাকবে, কোনো সমস্যা নেই, আমাদের তো অনেকগুলো বাড়ি ঘর দর আছে। এমন সময় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পরমার বাবা মা কিন্তু প্রচণ্ড সিন ক্রিয়েট করে বলতে লাগে, না তোমার শাশুড়ির বিরুদ্ধে তোমার চৌধুরী পরিবারের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে পারবো না। পরমা তোমার যাই হয়ে যাক না কেন, আমরা কোনো কথা শুনতে পাবো না। পরমা বারবার চিৎকার করছে, বাবা একটুখানি থাকলে কি হয়ে যাবে, কিন্তু পরমার বাবা মা কোনো মতে স্বীকার হয়নি। তখন পরমা মনে মনে ভাবতে লাগে যে, আমার তাহলে পৃথিবীতে আর কেউ নেই। তখন সুদীপার কাছে যে বলতে লাগে, সুদীপা আমার তাহলে কিছু নেই, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এরকম কথাবার্তা বলতে বলতে আদিত্য চলে এসে সামনে আর বলতে লাগে, পরমা তোমার জন্য সব কিছু হয়েছে, তুমি এই মহিলাটাকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছো, কিন্তু আজকে এই দায়ভার তোমাকে নেওয়া উচিত, কিন্তু সুদীপা কেন নেবে? তোমার এই ভিক্ষা দিতে হবে না, তোমার ভিক্ষা আমরা কেউ নেব না। সুদীপার কাছে চলে আসে আদিত্য আর বলতে লাগে, সুদীপা বিয়ে যখন আমি তোমাকে করেছি, আমার বাড়িতে চৌধুরী পরিবারে তোমার পূর্ণ অধিকার রয়েছে, সেক্ষেত্রে সেখানে ওনাকে নিয়ে যাওয়া হবে, কোনো সমস্যা হবে না। আমি বলছি যেখানে তোমার অধিকার রয়েছে, যে বাড়ির বউ তুমি হয়ে রয়েছে, সেক্ষেত্রে তোমারও থাকার অধিকার আছে এবং তোমার অতিথিকে রাখারও অধিকার তোমার রয়েছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রূপা আবারও কান্নাকাটি করতে লাগে, আমি তাহলে বাড়ি যাবো। তখন আদিত্য সামনের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে, হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই বাড়ি যাবেন, আপনি অবশ্যই বাড়ি যাবেন। এদিকে সুদীপা মনের খাতায় মনের পাতায় কিন্তু অন্য জগতে হারিয়ে যাচ্ছে, আর অপর দিকে দেখতে পাচ্ছি জানলার ফাঁক দিয়ে কুন্তলা কিন্তু বিষয়টা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখছে। তখন সুদীপা এবং আদিত্যের মধ্যে বিভিন্ন রকম কথোপকথন শুরু করতে লাগে। সুদীপা বলতে লাগে, দেখুন মিস্টার চৌধুরী, আপনি এই বিষয়টাকে নিয়ে অত মাথামাতি করবেন না, আমার জন্য আপনাকে আবারও সমস্যার মধ্যে পড়তে হবে সেটা আমি চাই না, সেক্ষেত্রে আমরা হোমে থেকে যাব, কোনো ব্যবস্থা করে নেবো হোমের মধ্যে। কিন্তু আদিত্য বলতে লাগে, দেখুন আমি যেটা বলেছি ওটাই ফুল অ্যান্ড ফাইনাল, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে গিয়ে আপনি কোনো কথা বলবেন না, আমি যেটা বলেছি সেটাই হবে। এদিকে রূপা আবারও চিৎকার করছে, মা আমি বাড়ি যাবো, মা আমি বাড়ি যাবো, কিন্তু সুদীপা কি করবে সে ভেবেই পাচ্ছে না, কোনো মনের খাতায় মনের পাতায় কিন্তু সে ভাড়াতে পারছে না। আর এদিকে রূপা বারবার চিৎকার করে বলছে, মা রূপা বাড়ি যাবে, মা রূপা বাড়ি যাবে, রূপা বাড়ি যাবে। এদিকে তখন কুন্তলা কিন্তু মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ সত্যি তো, তাহলে এই মহিলাটা যদি রূপা বলছে, তাহলে এটাই সেই সেনগুপ্ত পরিবারের দীপার মেয়ে রূপা, এটা আমি বুঝতে এতদিন ভুল করেছি।
এদিকে দেখতে পাচ্ছি আদিত্য কিন্তু হারিয়ে যাচ্ছে অন্য জগতে। সে কি করবে সে বুঝতে পারছে না। সে যেন মনে করছে এই মহিলাটা যেন তাদের কোনো আপনজন, প্রিয়জন। অন্যদিকে দেখতে পাচ্ছি পরমা বাইরে বেরিয়ে গেছে এবং বাইরে বেরিয়ে গিয়ে প্রচণ্ড সিন ক্রিয়েট করতে লাগে। আমার একটা কথার তোমরা দাম রাখোনি। আমি তোমাদের মেয়ে পাপা। তুমি কি সত্যি আমার পাপা? তুমি কি সত্যি আমার পাপা নাকি আমি অনাথ? কিন্তু এদিকে পরমার বাবা বলতে লাগে, দেখো পরমা তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। এদিকে পরমার মা বলতে লাগে, তুমি একটু শান্ত হও, শান্ত হও। তোদের বাড়ি বলছিস কেন? পরমা বলছিল যে তোমাদের বাড়িতে একটু থাকার ব্যবস্থা করো। তখন পরমার মা বলতে লাগে, ওটা তোমাদের বাড়ি বলছো কেন? ওটা তো তোমারও বাড়ি। কিন্তু এদিকে পরমা বলতে লাগে, যদি আমার বাড়ি হতো তাহলে এত বড় অপমান, লাঞ্ছিত বঞ্চিত আমাকে হতো না। এত বড় মুখ করে আমি বললাম আর সবার কাছে আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, আমার মান সম্মান বলে কিছু আর থাকছে না। আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে, আমার আর পৃথিবীতে কেউ নেই, আমি অনাথ হয়ে থাকবো, আমি অনাথ হয়ে থাকবো। বাবার কাছে গিয়ে বলতে লাগে, বাবা আমি তাহলে অনাথ, বাবা আমি কি, তুমি কি সত্যি আমার পাপা? তুমি কি সত্যি আমার পাপা? তখন সেখানে পরমার বাবা একেবারে মনের খাতায় ভাসাতে লাগে সে কিছুদিন আগে পরমাকে মানে নিয়ে এসেছিল, সেই স্মৃতিটা কিন্তু তার মনের খাতায়, মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়। তখন পরমাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগে, না মা না, না তুই অনাথ না, তুই অনাথ না। কিন্তু পরমা প্রচণ্ড কান্নায় রোনাজারি করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুন্তলা কিন্তু বাইরে বেরিয়ে গেছে আর সে প্রচণ্ড রকমের নিজের জিভটাকে কেটে দিয়ে, আমি জিভটা মানে দাঁতে চেপে বলছিল, ইস এত বড় ভুল করেছি। এই সেই রূপা, রূপা যখন নিজের মুখ দিয়ে বলেছে আমি তার রূপা, তাহলে সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষ যখন আমার সামনে রয়েছে, কি একটা পৃথিবীর নিয়ম। আমি হঠাৎ করে এসে কিন্তু ওদের সঙ্গে দেখা হয়ে গেল, তাহলে আমি কাউকে আর ছাড়বো না। প্রথমে আমাকে ঢুকতে হবে চৌধুরী পরিবারে, এবং চৌধুরী পরিবারের মধ্যে ঢুকে ওই আদিত্য চৌধুরী পুলিশের বড় একটা পোস্টে রয়েছে, যেহেতু আইপিএস অফিসার, সেক্ষেত্রে ওর হাতে পাওয়ার রয়েছে, কোনো মতেই অত সহজে নেওয়া যাবে না বিষয়টা। কিন্তু চৌধুরী পরিবারে আমাকে ঢুকতে হবে, ওদের বাড়িতে ঢুকে একেবারে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে হবে, এবং এই মা মেয়েকে কোনো মতেই নিজের পরিচয় জানতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমার বিষয়টা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। এই সেনগুপ্ত পরিবারের রূপা আমার জীবনে কত নষ্ট করেছে, কত শেষ করেছে, এই রূপাকে আমি ছাড়বো না, রূপাকে ছাড়বো না, এবং তারপরে রূপার হাত ধরে আমি সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ছাড়বো না। এই বলে কিন্তু কুন্তলা মনে মনে প্রচণ্ড রকমের শয়তানি ভাবনার মধ্যে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডিসচার্জ হয়ে গেছে, রূপাকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং ডাক্তার বুঝে যেতে সুদীপাকে বলছে যে আপনি সবগুলো ডায়েট প্ল্যান ট্যানগুলো সব বুঝে নিন, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, কী করতে হবে না করতে হবে, সব ডাক্তার বলতে লাগে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, দেখুন ওনার যে কন্ডিশন, সেক্ষেত্রে ওনার কি মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছিল? তখন ডাক্তার বলতে লাগে, দেখুন ওনার মস্তিষ্কে একটা আঘাত লেগেছিল, একটা বড় আঘাত, কোনো জায়গা থেকে পড়ে গিয়েছিল কিংবা মাথায় জোরে একটা আঘাত লেগেছিল, সেক্ষেত্রে ওনার এই অবস্থা, স্মৃতি বিস্মৃতি ঘটে গেছে। সেক্ষেত্রে ওনাকেও না একটা মানে করা হয়েছিল, মানে ট্রিটমেন্ট একটা করা হয়েছিল ছোটোখাটো, কিন্তু সেই ট্রিটমেন্ট অত জোরালো হয়নি। আমি স্টিচের দাগ পেয়েছি, এবং সেই দাগটা কিন্তু অনেক পুরনো, অনেক দিন আগের দাগ। সেক্ষেত্রে ওনাকে যদি প্রপারলি গাইডেন্সে মস্তিষ্কে আবার ট্রিটমেন্ট করা যায়, তাহলে উনি কিন্তু পুরনো স্মৃতিশক্তি ফিরে পাবেন। আর একটা বিষয়, ওনার সব থেকে বড় কথা এখন কিন্তু আপনজনদের অনুভূতি, সেক্ষেত্রে আপনজনের অনুভূতি দিতে হবে ওনাকে। তখন সুদীপা ডাক্তারের কাছ থেকে সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে মনে মনে ভাবতে লাগে, ওনার সঙ্গে একটা আপন অনুভূতি রয়েছে, ওনাকে আমি কোনোদিন ছেড়ে দেবো না। কিন্তু আমার পক্ষে ওনাকে ডাক্তারি মানে করে নেওয়া, ডাক্তারি চিকিৎসা করা, সেটা আমার পক্ষে অতটা খরচ করা সম্ভব হবে না। আমার প্রথম দায়িত্ব হচ্ছে ওনাকে সুস্থ করে তোলা, আর ওনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ওনার মধ্যে যেন আমি একটা আলাদা টান খুঁজে পাচ্ছি, ও যেন আমারই কোনো আপনজন। এদিকে আদিত্য কিন্তু মনের খাতায়, মনের পাতায় কিন্তু ভাসাতে লাগে, এই মহিলাটা মনে হচ্ছে আমাদেরই কোনো আপনজন, আমাদেরই কোনো প্রিয়জন, সে কিন্তু আবারও ফিরে এসেছে। আদিত্যর কিন্তু ওই মহিলার প্রতি ভালোবাসা অফুরন্ত, সেটা কিন্তু দেখে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে খুব ভালো লাগছে। এদিকে রূপা মনের খাতায়, মনের পাতায় সেই দীপার প্রতিচ্ছবিগুলো ভাসাতে শুরু করে দিয়েছে। দীপা কিভাবে রূপাকে আগলে রাখতো, রূপাকে ভালোবাসতো, রূপাকে যত্ন করতো, রূপাকে আদর করতো, প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একেবারে রূপার মনের খাতায়, রূপার মনের পাতায় কিন্তু তার মায়ের প্রতিচ্ছবি ভেসে উঠতে শুরু করে দেয়। দীপা কিভাবে রূপাকে আগলে রেখে দিত, আর এদিকে সুদীপাও হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে। বন্ধুরা, আজকের পর্ব অ্যানালিসিস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর মোটামুটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে।